এর বিরুদ্ধে ভিপি নূরকে কিভাবে লাগিয়ে দেওয়া হয়েছিল, সে ময়লা টয়লা নিয়ে তারপর কিন্তু সিটি কর্পোরেশনের সামনে অবস্থান নিয়েছিল। কাকে নিয়োগ দিল? একজন ঋণ খেলাপি, প্রায় 95 না 96 কোটি টাকা তিনি ঋণ খেলাপি সালাউদ্দিন সাহেব। তার মুখের বাণী হচ্ছে আজকে সংবিধান। তিনি জুলাই আন্দোলন নিয়ে এবং আমাদের জুলাই সনদ নিয়ে যেই বক্তব্যগুলো ঐকমত্য কমিশনে রাখলেন, যেটা গণভোটে যাবে, জনগণ ভোট দেবে, জনগণ ভোট দিলে এটা সংবিধানে তফসিল হিসাবে অন্তর্ভুক্ত হবে। আজকে তিনি বলতেছেন তারা প্রথমেই নির্বাচন কমিশন দুটো নির্বাচন করলো, জুলাই সনদের গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন। তারা শপথ নিলেন না এবং সেখানে নির্বাচন কমিশন তাদেরকে শপথ দুইটা নেওয়ার জন্য ডাকলেন, তারা একটা নিলেন না। তো সেখানেই তো উল্লেখ করা আছে যে তারা দুইটা নির্বাচনের করবেন এবং দুইটা নির্বাচনের শপথ নেবেন। তারেক রহমান সাহেব নিজে জনগণের যেই জনসভাতে বলেছেন আপনারা যেভাবে ধানের শীষে ভোট দেবেন ঠিক সেইভাবে হাতে ভোট দেবেন, বলছেন না তিনি? তাহলে তিনি বললেন হাতে ভোট দিতে। বিএনপি ক্ষমতায় গিয়েছে, অনেক ইঞ্জিনিয়ারিং হয়েছে, রাত 9টা পর্যন্ত 10টা পর্যন্ত এক ধরনের ভোটের গণনা ছিল, এরপরে স্টপ হয়ে গিয়েছে। এরপরে জামাত যেখানে যেই জায়গাগুলোতে ভালো করেছে, ভালো ভোট পেয়েছে, বেশি ভোট পেয়েছে, এই জায়গাগুলোর রেজাল্ট থেমে থেমে আসতেছিল। এরপরে রাত 3টা 4টা থেকে শুরু হলো, ভোর রাত পর্যন্ত শেষ হয়ে গেল। তো এই যে ইঞ্জিনিয়ারিং বলবো এটাকে, আর যেভাবেই তারা ক্ষমতায় আসুক না কেন, আজকে তারা 49% ভোট তারা পেয়েছে, এটাই নির্বাচন কমিশনের হিসাব। কিন্তু 68% মানুষ তো এখানে হাতে ভোট দিয়েছে। তারা তো জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা এই নোট অফ ডিসেন্ট দিয়েছি, নোট অফ ডিসেন্ট দেওয়ার পরে জনগণের কাছে পাঠানো হয়েছে, এটা এখন জনগণের প্রপার্টি। জুলাই সনদ এটা বিএনপির, জামাত, লেবার পার্টি কোনো রাজনৈতিক দলের সম্পদ না, এটা জনগণের সম্পদ। এটাকে দায়িত্ব তারা যারা পাশ করেছে, যারা সংসদে গিয়েছে, যারা ভোটের জন্য যারা কাজ করেছে, এটা তাদের এক নৈতিক দায়িত্ব এই জুলাই সনদ বাস্তবায়ন করা। আমার কথা হচ্ছে যে আপনি একটি প্রসঙ্গ তুললেন যে বিএনপির একটা সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং আছে নির্বাচন কেন্দ্র করে, কিন্তু আমি যে বিষয়টা অনেককেই প্রশ্ন করেছি, তাহলে কেন কোনো একটা ক্লেম করলেন না আপনারা? নির্বাচন কমিশনে ক্লেম করলেন না, আদালতে ক্লেম করলেন না? আমি নিজে 11 দলীয় জোটের প্রতিনিধি হিসাবে নির্বাচন কমিশনে গিয়েছি। তারা নির্বাচন হলো বৃহস্পতিবার, একটা লোক সেই ঠাকুরগাঁও বা পঞ্চগড় থেকে ঢাকাতে আসতে সময় লাগে 14 ঘন্টা। আপনার সেই কক্সবাজার থেকে, উখিয়া থেকে, টেকনাফ থেকে একটা লোকের এখানে আসতে হবে, সেই আপনার বাংলাদেশের একবারে মাথা থেকে একবারে মনে করেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আসতে হবে। তো শুক্রবার দিন তো নির্বাচন কমিশনের অফিস বন্ধ ছিল। তারা শুক্রবার রাতেই তারা গেজেট করে ফেলেছে। আসার তারা আমাদের প্রার্থীরা যখন ডিসি অফিসে গেছেন, রিটার্নিং অফিসারের কাছে, সহকারী রিটার্নিং অফিসারের কাছে যখন গেছেন যে আমাদের এই সমস্যা, আমাদের এই অভিযোগ, আমরা নির্বাচন, আমাদের ফল উল্টে দেওয়া হয়েছে, আমাদের কারসাজি করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, তখন তারা বলছেন যে এটা আমাদের কিছু করার নাই, এটা ঢাকাতে চলে গেছে। ওনারা আসছেন ঢাকায় গেজেট হয়ে গিয়েছে, এখন কি করবে? আমরা গেলাম নির্বাচন কমিশনারের সাথে কথা বললাম, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন না, আরও বাকি 5 জন নির্বাচন কমিশনার সহ সচিব সবাই ছিলেন। তারা বললেন যে এখন আমাদের কিছু করার নাই, আপনারা এখন যা করার আপনারা কোর্টে যান। কোর্টে গেছে তো আমাদের প্রার্থীরা। কোর্টে গিয়েছে? হ্যাঁ, অসংখ্য মামলা হয়েছে এবং অনেকগুলো, প্রায় আমার জানা মতে প্রায় 15 থেকে 16টা আসনে বা আরো বেশি হবে গণনার কথা বলা হয়েছে, ভোট করার কথা বলা হয়েছে। তার মানে এটা যে একবারে আপনি আশ্চর্য হবেন যে কিছু ব্যক্তি আছে যাদেরকে পরিকল্পিতভাবে যে হারানো হয়েছে, এটা দিবালোকের মতো মনে হচ্ছে। আপনি ঢাকা 17 আসনে খালেদুর রহমান অনেক ভোট পেয়ে গিয়েছিলেন, তাকে হারানো হয়েছে। আপনি আমাদের যে 11 দলীয় জোটের যে সমন্বয়কারী, আমি নিজে তার এলাকাতে 2 দিন ছিলাম, বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন উপজেলাতে জনসভা করেছি, সেখানে তার যে অবস্থান দেখেছি, তাকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে ডক্টর হামিদুর রহমান আজাদকে। আপনি জামাত ইসলামীর সেক্রেটারি, তাকে সামান্য কিছু ভোটের মাধ্যমে, এবং তার যে পরাজিত প্রার্থী, তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে, এই যে লোদি হাওয়া ভবনের যে মালিক ছিলেন, তিনি তার আরেকজনের কাছে তিনি মোবাইলে অকপটে তিনি এমন শব্দ উচ্চারণ করেছে যাতে মনে হয় যে তাকে পাশ করানো হয়েছে,
এবং তাকে আলিয়াস কি বলে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে পরাজিত করা হয়েছে। এটা পরিকল্পিত। আপনি আসেন মামুনুল হকের এখানে, মামুনুল হককে পরাজিত করানো হয়েছে। তো এরকম অনেকগুলো আসন আছে যেখানে একবারে ব্যক্তিকে ধরে ধরে তারপর তাদেরকে পরাজিত করানো হয়েছে, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। তারপরেও যারা জয়ী হলো। এত কিছুর পরেও আমি ধন্যবাদ জানাই জামাত ইসলামীকে যে আমরা সবাই, বিএনপি, জামাত, আমরা সবাই, আমাদের কিন্তু একটা বড় একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি 17 বছর। তো যার কারণে আমরা এই মুহূর্তে চাই নাই 11 দলীয় জোট, আমরা চাই না যে এই মুহূর্তে বিএনপি সরকারে যখন গঠন করার পথে আছে আমরা এটাকে বাধাগ্রস্ত করতে চাই না। আমরা আন্দোলন করে নতুন করে আবার একটা ভিন্ন পথে আমরা চলে যাই, আমরা চাই না। আমরা মেনে নিয়েছি, আমরা এই রেজাল্ট নিয়ে আমরা সংসদে গিয়েছি। আমাদের প্রত্যাশা ছিল যে বিএনপি জনগণকে দেওয়া যে ওয়াদা, তারেক রহমান সাহেব যে জনগণকে যে ওয়াদা দিয়েছে, হ্যাঁ ভোট দেওয়ার জন্য বলেছে, এটাকে রক্ষা করবে। তারা আজকে স্বাক্ষর করেছে। আপনি জানেন যে আমরা যারা জুলাই সনদে স্বাক্ষর করেছি আমরা অঙ্গীকারাবদ্ধ যে আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন করব। এরপরে এটাকে আমরা তফসিলভুক্ত করব। আমরা এই জুলাই সনদ নিয়ে কোর্টে যাব না। স্বাক্ষর করেছি, এটা করার পরে নিচে স্বাক্ষর করা আমাদের যে আমরা কোর্টে যাব না। এই কোর্টে কিন্তু যাওয়াও হয়েছে। ই নিয়ে বিএনপি তার মানসিকতার লোকদেরকে দিয়ে কোর্টে রিট পর্যন্ত করেছে। তো এটা মনে করি যে এই জুলাই সনদকে অবজ্ঞার শামিল, জনগণের দেওয়া যে প্রতিশ্রুতি এটাকে ভঙ্গ করা হয়েছে। এটা আমাদেরকে, আমাদের রাষ্ট্রের জন্য একটা অশনি সংকেত। এবং এভাবে যদি চলতে থাকে তাহলে দেশ আবার একটা নতুন খাদের দিকে যাবে, নতুন একটা অনিশ্চয়তার দিকে যাবে। এবং আজকে পর্যন্ত যে অবস্থা, যে সংসদে যা হয়েছে, এবং দিব্যি আমাদের যে আইনমন্ত্রী, আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে তাদের বক্তব্যে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাটিটিউড, তাদের কথাবার্তা, তারা বাংলাদেশে যে 1500 অনেকে আমরা বিশ্বাস করি 2000-এর উপরের লোককে শাহাদত বরণ করেছে এই জুলাই আন্দোলনে। এবং দীর্ঘ 17 বছরে যে হাজার হাজার মানুষের যে রক্ত, গুম, খুন, আয়নাঘরের বিনিময়ে যে আজকে যে আমাদের যে অর্জন, এটা অস্বীকার করার শামিল। আজকে আমরা চাই, আজকে কেন বিএনপি এই জুলাই সনদ মানবে না, মানতে চায় না, এটা আপনার একটা প্রশ্ন হলে ভালো হতো। তারা চায় না এই কারণে যে এখানে 70 অনুচ্ছেদ আছে। 70 অনুচ্ছেদ হচ্ছে যে আপনি বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন, আপনি চাইলেই বিএনপির একটা বিলের এগেনস্টে আপনি কথা বলতে পারবেন না। আপনি চাইলে আপনি অনেক কথা বলতে পারবেন না। 70 অনুচ্ছেদ এটাকে গলা টিপে ধরার একটা জিম্মি করার মতো। তো সেই জায়গা থেকে আমরা এগুলোর অনেকগুলো পরিবর্তন আমরা সর্বসম্মতিক্রমে হয়েছি। এখানে আপনি রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী থেকে অনেক কিছু নেওয়া হয়েছে। এবং 10 বছরের বেশি কেউ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এবং অসংখ্য আপনি মনে করেন এই যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর নিয়োগ, আজকে বিএনপি কাকে নিয়োগ দিল? একজন ঋণ খেলাপি ব্যবসায়ী। তো বুঝলাম ঋণ খেলাপি, একটা সোয়েটারের মালিক, তার একটা প্রায় 95 না 96 কোটি টাকা তিনি ঋণ খেলাপি। একজন ঋণ খেলাপিকে কিভাবে একটা বাংলাদেশ ব্যাংকের মতো একটা রাষ্ট্রীয় ব্যাংকের দায়িত্ব কিভাবে দেয়? এবং তিনি তারেক রহমান সাহেবের নির্বাচন পরিচালনা কমিটির 19 নম্বর সদস্য। আমরা তো সেখানে একজন দেশের এত অসংখ্য লোক আছে, অসংখ্য অর্থনীতিবিদ আছে, তাকে আমরা দেখতে পারতাম, কিন্তু দেইনি। আমরা দেখলাম যে আমরা একটা পরিবর্তনের রাজনীতি আমরা চেয়েছিলাম, যেখানে কোনো দলবাজি থাকবে না, যেখানে দেশের যারা সূর্য সন্তান, যারা সৎ, যারা সাহসী, যারা দেশের সংস্কারের জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্লোগান সেটাকে সামনে নিয়ে কাজ করবে। আমরা দেখলাম যে বিভিন্ন জায়গাকে ভিসিগুলো তারা কিভাবে নিয়োগ করেছে, বিভিন্ন আপনি দুদক চেয়ারম্যান থেকে শুরু করে কিভাবে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা একটা দলীয়করণের দিকে যাচ্ছে, যেই কাজগুলো আওয়ামী লীগ করেছে। আজকে দেখেছেন আপনি যে আমাদের সবগুলো সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এই প্রশাসক এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শুধুমাত্র উত্তর সিটি কর্পোরেশনে একজন ব্যক্তিকে, এনসিপি সম্ভবত তিনি তার সাথে জড়িত, এজাজ সাহেবকে নিয়োগ দিয়েছিলেন। এর বিরুদ্ধে ভিপি নূরকে কিভাবে লাগিয়ে দেওয়া হয়েছিল, সে ময়লা টয়লা নিয়ে তারপর কিন্তু সিটি কর্পোরেশনের সামনে অবস্থান নিয়েছিল। ওদিকে ইশরাককে কিভাবে একজন কর্মকর্তাকে দেওয়া হয়েছিল দায়িত্ব দক্ষিণের সিটি কর্পোরেশনে, সেখানে তাকে লেলিয়ে দেওয়া হয়েছে। এবং তারা বলতেছিল যেটা সংবিধান ভায়োলেট করা হচ্ছে। এখানে প্রত্যক্ষ বোর্ডে নির্বাচিতদেরকে প্রশাসক হিসাবে নয়,
একবারে নির্বাচন দিতে হবে বলছিল না? তো আজকে তারা কিভাবে 11টা সিটি কর্পোরেশনে তারা প্রশাসক নিয়োগ করলো, আজকে 64 জেলাতে তারা কিভাবে প্রশাসক নিয়োগ করলো,